নমস্কার। আমাদের আজকের গল্প ভবানী মুখোপাধ্যায়ের সিংহগড়ের ভূত। সে শেষ পর্যন্ত মধুপুরই ঠিক হলো, অথচ 4 মাস ধরে শুনে আসছি হিল্লি দিল্লি হরিদ্বার কত কি। মেজমামার কোন বন্ধুর নাকি বিরাট প্রাসাদ আছে মধুপুরে, 18 বিঘা শুধু কম্পাউন্ডটা, পুরোনো আমলের বাড়ি। বাড়ি তো নয়, যেন একটা কেল্লা। ওরা অনেক মামলা মোকদ্দমা করে সেদিন বাড়িটার অধিকার পেয়েছে। বাড়িতে মালি আছে অনেকগুলো, তারাই তদারকি করে। মেজমামা যদিও অনেকবার মধুপুরে গেছেন, সিংহগড়ের রাজাদের কেল্লা বাড়ির কথাও বলেছেন, তবু সে বাড়ি কখনো দেখেননি। রাজা রাজরার ওপর ওর তেমন কোনো ভক্তি শ্রদ্ধা নেই। এত কথা বলছি তার কারণ, পরে কেউ যেন না বলে যে আগে থাকতেই এই বাড়ির খবর আমার জানা ছিল, কিংবা মনের অবচেতন কোণে একেবারে শুরু থেকেই ক্রিয়ারম্ভ হয়েছে। অবশেষে পঞ্চমীর দিন প্রভাতে আমরা মধুপুরের সিংহগড় ভবনে এসে পৌঁছালাম। উৎসাহ অনেকখানি মিয়ে গেছিল হিল্লি দিল্লি হলো না বলে, কিন্তু সিংহগড়ের রাজপ্রাসাদ দেখে তাজ্জব বনে যেতে হলো। একেবারে সেই দুর্গেশ নন্দিনীর দুর্গ, রীতিমতো কেল্লা বাড়ি। আমার মনে হলো প্রাচীন বাড়িঘর মানেই এমনই কিছু একটা বৈশিষ্ট্য, কেমন একটা গুরুগম্ভীর ভাব, চারিদিক কেমন যেন একেবারে ভয় ও ভক্তিতে তটস্থ। আমরা 1 সপ্তাহ থাকব, লক্ষ্মী পুজোর পরেই কলকাতায় ফিরতে হবে। মেজমামার কি একটা কাজ আছে, তাই তাড়াতাড়ি ফেরা দরকার। প্রথম রাতে যে ঘরটি আমার জন্য ঠিক করে রাখা হয়েছিল, সেটিতে গিয়ে দেখি ঘরটা বেশ লম্বা চওড়া। আমার কলকাতায় এত বড় ঘর আশাই করি না আজকাল। সে রাতে মোটেই ঘুম হলো না, সারা রাত ছটফট করে কেটে গেল। নতুন জায়গায় নাকি অমন হয়ে থাকে। পরের দিন আমরা সবাই পিকনিকে বের হলাম। সমস্ত দিনটা হই হই করে কাটলো। রাতে কিন্তু আবার সেই অস্বস্তি, নেই ঘুম নেই ঘুম ঘুম ভাব। যতই ঘুমানোর চেষ্টা করি মনে হয় জেগে আছি। আমি চারিদিকের খড়কড়ি সারসি বন্ধ করে দিলাম। একটু শীত শীত ভাবও ছিল। সেদিন ঘুম হলো না বটে, তবে কি যেন একটা নতুন অভিজ্ঞতার কৌতূহলে আমার মনটা ভরে গেল। তৃতীয় রাতে ঘুমিয়েছিলাম, একেবারে পাগলের ঘুম। ঘুম যখন ভাঙলো তখন বোধহয় রাত 1টা কিংবা 2টো। ভীষণ আতঙ্কের মধ্যে ঘুম ভাঙল। দেখি আমি পাশ বালিশটা বুকের ওপর চাপিয়েছি। সারা অঙ্গ ঘামে ভিজে উঠেছে, আর বুকের ভেতর কি যেন হাতুড়ি পেটাচ্ছে। ভয় আতঙ্কে উৎকণ্ঠায় কাঠ হয়ে আমি তেমনই চুপচাপ পড়ে আছি। বুকের ওপর যেন 10 মনের পাথর চাপানো রয়েছে। ঘরের ভেতর কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে। ঘরময় আলোয় আলো, অথচ কোনো আলোই জ্বলছে না। আমি সেইভাবে শুয়ে মিনিট আর সেকেন্ড গুনছি। নিঃশ্বাস বন্ধ করে একরকম মরার মতন পড়ে আছি। অনেক পরে একটু একটু করে আলো ফুটে ওঠে। দূরে কোথায় একটা যেন মুরগি ডেকে উঠল। আমিও রাতের সেই ভয়ঙ্কর মুহূর্তের হাত থেকে ত্রাণ পেলাম। সকালবেলায় এই কথা উল্লেখ করতে সবাই ওর মুখের চাওচাই করতে লাগে। বড়দিদি বললেন, বাড়িটায় বড্ড ড্যাম্প, অনেক দিন ব্যবহার হয়নি, দেওয়ালগুলো ন্যাড়া ন্যাড়া বিশ্রী। মেজমামা খবরের কাগজে কাজ করেন, সেই সূত্রে অনেক দেশ বিদেশ বেরিয়েছেন। তিনি চায়ের কাপ মুখে তুলে বললেন, ওসব কিছু নয়, একটা মানসিক উত্তেজনা বা সাময়িক বিকার মাত্র। এত বড় বাড়ি, চারদিক খাঁ খাঁ করছে, অনেকদিন কেউ বাস করেনি। কিন্তু বাদুর চামচিকে এসব তো থাকতেই পারে। বড়দিদি এতক্ষণে একটু মুখ খুললেন, বললেন, বারে বাদুরে বুঝি দরজায় ধাক্কা দেয়। বুঝলাম বড়দিদিরও তাহলে ঘুম হয়নি। পল্টু বলল, একটা বিশ্রী গোঙানি শোনা যাচ্ছিল। প্রথমটাই ভেবেছিলাম মেজমামার নাক ডাকছে, কিন্তু তা নয়, অনেকটা কুকুরের কান্নার মতো। মেজমামা রেগে গেলেন, আমার নাক কখনোই ডাকে না। এত সব চারিদিকে ঘুরে এলাম, কেউ কখনো শুনেছে আমার নাক ডাকছে? সবাই মুখ টিপে হাসে। মেজমামাকে বেশি রাগানো ঠিক নয়। আজকের প্রোগ্রামটাই তাহলে মাটি হয়ে যাবে। এখান থেকে
মোটরে গিরিডি যাওয়া হবে ঠিক হয়ে আছে। বড়দিদি বললেন, কাল কিন্তু মালির বউ শানিচারিয়া একটা কথা বলছিল। মেজমামার চুরুটটা নিভে গেছিল, সেটি জ্বালিয়ে নিয়ে বললেন, ওইসব শনিচারি এত আড়িদের সঙ্গে বুঝি তোরা আজকাল আলাপ জমিয়েছিস? আরে ওরা তো যা তা বলবেই, এই বাড়িটা আসলে তো ওরাই ভোগ দখল করছে। বড়দিদি বললেন, না মেজমামা, ঠাট্টা নয়, আমি সবাই ভয় পাবে বলে বলিনি। শনিচারি বলছিল এ বাড়িটায় ভূতের মৌরসি পাট্টা, এখানে এক এক দিন এক একটা কাণ্ড ঘটে। এ বাড়ির ইটগুলো পর্যন্ত শয়তানিতে ভরা। একটা বাচ্চা ছেলে তেতালায় নাকি ঘুরে বেড়ায়, তাকে কুমার অজিত নারায়ণ নাকি গলা টিপে মেরে ফেলেছিল। আর রাজমিস্ত্রিরা পশ্চিমের বারান্দায় একটা থামে তার কঙ্কালটা খুঁড়ে বার করেছিল। মেজমামা চুরুটের প্রচুর ধোয়া ছেড়ে বললেন, বাহ, সকালটা বেশ জমেছে। তারপর আর কি বাগবাজারি কাণ্ড ঘটে? বড়দিদি বললেন, ওই ঘরটাতে ছেলেটার মাকে খুন করেছিল ওই কুমার বাহাদুর। মেজমামা বললেন, একেবারে মা ছেলে জোড়া খুন? কুমার অজিত নারায়ণ ছিলেন এখানকার মালিক, আমাদের হৃদয় নারায়ণের ঠাকুরদা। লোকটা অবশ্য একটা আস্ত শয়তান ছিল। বড়দিদি বললেন, শনিচারিয়া বলল ওর স্বামী মিছিলাল শেষ পর্যন্ত এই উৎপাত সহ্য করতে না পেরে আজ 5-6 মাস গলায় দড়ি দিয়েছে এই পশ্চিমের বারান্দাটায়। দড়িটার অংশ নাকি এখনো ঝুলছে। শনিচারিয়া ওই দড়িটা আমাকে দেখিয়ে কাঁদতে লাগলো। আমার মনে হলো এই বিরাট পুরীর নির্জনতা ওই বুড়ি শনিচারিয়ার হয়তো সইছে না। সে শুধু পড়ে আছে কোথাও যাবার নেই বলে, আর এইসব গল্প ওর মনের বিকার। মেজমামা সমস্তটা শুনে একটু গম্ভীর হয়ে গেলেন। অনেকক্ষণ পরে বললেন, তোরা যেন ভয় পাসনি। ভূতের ভয়টাই ভয়ঙ্কর, ভূতটা ফাউ। অনেক সময় দেখা যায় যাকে ভূত বলে মনে করেছিলাম সেটি আসলে একটি নেংটি ইঁদুর। আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। সেদিন রাত্রে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। যখন ঘুম ভেঙে গেল তখন একেবারে অতি কর্কশ কান্না কানে এলো। তারপর একটা ছোট ছেলের করুণ কাতরানি, অনেকটা দূরে একটা চাপা আওয়াজ। আমার মাথার চুল খাড়া হয়ে উঠল, ঘেমে নিয়ে উঠেছি। এ যে সেই শনিচারিয়ার গল্পের শব্দ। সকাল হতেই সবাই একসঙ্গে যখন বসলাম তখন দেখি কারো চোখে ঘুমের চিহ্নটুকুও নেই। মেজমামা শক্ত লোক, ভাঙবার পাত্র তিনি নন। তিনি শুধু বললেন, আমি একটা ইলেকট্রিসিটির মতো অনুভূতি পেয়েছি এই পর্যন্ত। ওসব ভয়টাই সব বাজে কথা। বড়দিদি বললেন, আমি কিন্তু ছেলেটাকে দেখেছি। গায়ে একটা ভেলভেটের পোশাক, গলার কাছে সাদা লেসের ফ্রিল দেওয়া, দোরগোড়ায় করুণ মুখ করে দাঁড়িয়েছিল। আমি বললাম, আমি বিকট কান্নার আওয়াজ শুনেছি। যাই হোক, ব্যাপারটা সহজ না, এবং যা মনে করা গেছিল তা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। আমরা যখন সবাই গিরিডি যাওয়ার উদ্যোগ করে গাড়িতে উঠতে যাচ্ছি তখন হঠাৎ আবার কান্না। সবাই স্পষ্ট শুনতে পেল সেই আওয়াজ, সেই চিৎকার। এবার দিনে দুপুরে ছোট্ট ছেলের কান্না সবাই স্পষ্ট শুনতে পেলাম। এই আওয়াজ কিন্তু সিংহগড়ের ভেতর থেকে আসছে না, আসছে শূন্য থেকে। তারপর কাছাকাছি একটা খোলা জানলার ভেতর থেকে অনেকগুলো কণ্ঠস্বর শোনা গেল। মেজমামা বললেন, ট্রানজিস্টর চালিয়েছে বোধহয়। বড়দিদি বললেন, কে? শনিচারিয়া। ওর থাকার মধ্যে আছে একটা উনুন আর একটা খাটিয়া, আমি সব দেখেছি। সিংহগড়ের রহস্য রহস্যই রয়ে গেল, কারণ গিরিডি থেকে আর আমরা ও বাড়িতে ফিরে যাইনি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।